চতুর্থ চ্যাপ্টার এটা শেষ করব এবং সর্বশেষ চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে সাধারণত 2টা কোশ্চিন হয়, সেই চ্যাপ্টারটাও শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা গতদিন যেটা শেষ করেছিলাম তারপরে থিওরেমটা এইরকম যে বলা হচ্ছে যে f1 যদি রিমেন স্টাইল যে ইন্টিগ্রেবল হয়, মানে f1 বিলংস টু r আলফা এবং f2 বিলংস টু r আলফা যদি হয়, তাহলে বলা হচ্ছে তাদের যোগটাও r আলফার মধ্যে থাকবে, মানে ফাংশন দুটোর যোগ হলো রিমেন স্টাইল যে ইন্টিগ্রেবল হবে। এবং f যদি রিমেন স্টাইল যে ইন্টিগ্রেবল হয়, যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে তাকে গুণ করলেও সেটা রিমেন স্টাইল যে ইন্টিগ্রেবল হয়। এবং তাদের ভ্যালুগুলো এরকম হয় যে a টু b তোমার f1 প্লাস f2 ডি আলফা যেটা হবে সেটা হচ্ছে a টু b f ডি আলফা, f1 ডি আলফা প্লাস a টু b f2 ডি আলফা। এবং c এর ক্ষেত্রে এইটা আছে এরকম। এর সাথে যে দ্বিতীয় কন্ডিশনটা বলা হচ্ছে যেটা মনোটোনিকও হয়, যে f1 এর চাইতে f2 যদি বড় হয় তাহলে তাদের ইন্টিগ্রালটাও বড়, এরকম। তারপরে তোমার হচ্ছে যে আমরা যে ইন্টিগ্রালকে আগে যে ভাঙতাম a টু c c টু b, সেই প্রপার্টিটাও এখানে স্যাটিসফাই করে। তারপর তোমার হচ্ছে যে এফ যদি আর আলফার মধ্যে কোনো মেম্বার হয়, তার মানে যে রিমান স্টাইল যে ইন্টিগ্রেবল হয়, তাহলে এই ইন্টিগ্রালের অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা, তাকে দিয়ে ওই টোটাল লেন্থ কে গুণ করলে যে মানটা পাওয়া যায় তার চাইতে ছোট হয়। এটা আমরা ফিগারে দেখিয়েছিলাম আর কি, সেটা রিমান ইন্টিগ্রালের ক্ষেত্রে যে বড় মানটা দিয়ে ইন্টারভ্যালকে গুণ করলে যে এরিয়াটা হয় সেটা হচ্ছে এই ইন্টিগ্রালের চাইতে অবশ্যই বড় হয়। এবং এই পরে হচ্ছে আলফার উপর রেস্ট্রিকশন, যে আলফা 1 প্লাস আলফা 2 কেও এরকম ভাবে আলাদা আলাদা করে দেওয়া যায়। এবং আলফার সাথে যদি সি গুণ থাকে তাহলে সেক্ষেত্রে সি কে বাইরে বের করা যায়। এইটা প্রমাণটা খুব ডিটেইলে করা আছে, তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা একটু দেখে নিও আর কি। তা আমি ওইটা আপাতত একটু স্কিপ করলাম, যদিও পরীক্ষা আসে মাঝে মধ্যে, আমি দেখেছি, তো এইবার একটু স্কিপ করা হলো আর কি। তারপর আরেকটা থিওরেম যে তোমার যদি এফ যদি রিমান স্টাইল যে ইন্টিগ্রেবল হয় আর জিও যদি তাই হয়, তাহলে তাদের গুণফলটাও তোমার ইন্টিগ্রেবল হবে। এবং বলা হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালুর যদি আমরা মানে এফ এর অ্যাবসলিউট ভ্যালু, যেটা অ্যাবসলিউট ভ্যালু নিলে যে ফাংশনটা হয়, সেই ফাংশনটা যদি তোমার রিমান ইন্টিগ্রেবল হয়, তাহলে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন করার পর অ্যাবসলিউট ভ্যালু নিলে যেটা হবে, অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার পর ইন্টিগ্রেশন করলে সেটা বড় হয়ে যাবে। এটাও আমরা স্কিপ করলাম, স্টেটমেন্টটা জেনে রাখলাম শুধু। এইবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ইউনিট স্টেপ ফাংশন, স্টেপ মানে সিঁড়ির মতো আর কি, স্টেপ ফাংশনকে আমরা ইউনিট স্টেপ ফাংশনকে আই দিয়ে নামকরণ করছি। সেটা কিরকম, যে তোমার আই অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে যদি এক্স এর মান হচ্ছে 0 সমান বা তার চাইতে ছোট হয়, আর 1 হবে যদি এক্স এর মান তোমার হচ্ছে 0 চাইতে বড় হয়। এটার ফিগারটা যদি আমরা দেখতে চাই, তাহলে ফিগারটা কিছুটা এরকম বলা যেতে পারে, যে তোমার এই বরাবরই যাবে আর কি, যে তোমার এই লাইনের উপর মান থাকবে 0-র আগ পর্যন্ত তোমার 0-তেই থাকবে, আর 0-র পর পর্যন্ত এরকম অন হয়ে যাবে। তার মানে 0-তে এসে একটা স্টেপ মানে একটা জাম্প আছে, হ্যাঁ। এবং যেহেতু অন দেওয়া আছে, এটাকে ইউনিট স্টেপ ফাংশন বলা। ঠিক আছে, দেখো যে আই অফ এক্স এর মান 0 হবে যদি নেগেটিভ হয় এক্স এর মান, আর যদি মানে নেগেটিভ ঠিক না, নন নেগেটিভ 0 পর্যন্ত তোমার হচ্ছে 0, 0-র পর থেকে সেটা হচ্ছে 1 হয়ে যাবে। এখন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম এই জন্য বলছি যে এটা এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি একটা থিওরেম, যে আর পরীক্ষায় প্রায়শই এটা আসে। যদি তোমার 2019 সালে এটা না এসে থাকে তাহলে এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা বলা হচ্ছে যে এরকম, যে এ ইজ লেস দেন এস ইজ লেস দেন বি, তার মানে হচ্ছে এসটা হচ্ছে এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে কোন একটা মেম্বার, এসটা হচ্ছে এর চাইতে বড়, বি এর চাইতে ছোট কোন একটা নাম্বার। এবং বলছে এফ ইজ বাউন্ডেড অন এ বি, মানে এ বি এই ক্লোজ ইন্টারভ্যালের উপরে এফটা হচ্ছে বাউন্ডেড ফাংশন। আর এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এস, এই এস পয়েন্টে কিন্তু এফ ফাংশনটা কন্টিনিউয়াস।
হ্যাঁ, এবং আলফা এক্সটা ডিফাইন করা হচ্ছে এইভাবে যে আলফা এক্সটা হচ্ছে আই অফ এক্স মাইনাস এস। আই মানে কি, একটু আগে যেটা আমরা দেখলাম ইউনিট স্টেপ ফাংশন। হ্যাঁ, আলফা এক্সটা, আলফা কোনটা, যে আমরা ওই যে মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন যেটা দিয়ে আমরা তোমার এই মানে স্টাইলজেস ইন্টিগ্রেশন যেটা আমরা ডিফাইন করেছিলাম, সেই আলফা, এটা এইভাবে ডিফাইন করা আছে। তাহলে বলছে যে এ টু বি এফ কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হচ্ছে এফ অফ এস, যে ফাংশনাল ভ্যালু সেটার সমান হবে। এফটা কিন্তু বাউন্ডেড, এবং এস এ কন্টিনিউয়াস, এটা বলা আছে। তাহলে আমাদের দেখাতে হবে যে এই রিমান ইন্টিগ্রেবল এটা হবে, এবং এই রিমান ইন্টিগ্রেবল হবে শুধু না আপার রিমান স্টাইলজেস, যে আপার রিমান স্টাইলজেস ইন্টিগ্রাল আর লোয়ার রিমান স্টাইলজেস ইন্টিগ্রাল, এই দুটোই এই এফ অফ এস এর সমান হবে, এটা আমাদের দেখাতে হবে। এটা প্রমাণ করার জন্য আমাদের যেটা দেয়া আছে শুরুতে, কি দেয়া আছে, যে আলফা এক্সটা হচ্ছে আই অফ এক্স মাইনাস এস, আর আই অফ এক্স এর সংজ্ঞা কি, এটা হবে 0 যদি এক্সটা লেস দেন অর ইকুয়াল টু 0 হয়। এখানে এক্স এর পরিবর্তে কি আছে আমার, এক্স মাইনাস এস, তাই লেখা হলো যে আলফা এক্সটা হচ্ছে আই অফ এক্স মাইনাস এস, আর এটা আমরা জানি 0 হবে যদি এই ভিতরের অংশটুকু লেস দেন অর ইকুয়াল টু 0 হয়, আর 1 হবে যদি এই ভিতরের অংশটুকু গ্রেটার দেন 0 হয়। তার মানে 0 হবে ইফ এক্স মাইনাস এস লেস দেন অর ইকুয়াল টু 0, বা এটাকে আমরা এক্সটা পক্ষান্তর করে যদি তাহলে বলতে পারি যে এক্স লেস দেন অর ইকুয়াল টু এস, মানে এস এর চাইতে ছোট মানের জন্য 0 হবে, আর এটা এসটা পক্ষান্তর করে যদি তাহলে এস এর চাইতে বড় মানের জন্য সেটা 1 হবে। তাহলে আলফা যে আমাদের মনোটোনিক্যালি ইনক্রিজিং যে ফাংশনটা নিয়ে আমরা কাজ করি, সেটাতে একটা জাম্প আছে কোথায়, এস পয়েন্টে, কিন্তু এফটা আবার কন্টিনিউয়াস ওই পয়েন্টে, যে পয়েন্টের যে ফাংশনের আমরা রিমান স্টাইলজেস ইন্টিগ্রাল বের করব সেটাতে প্রবলেম নেই। তবে যেটা যে স্টেপ ফাংশন বা যে আমরা মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন নিয়ে কাজ করি তাতে একটা জাম্প আছে। তো এখন এটা প্রমাণের জন্য প্রথমে আমি একটা 4টা পয়েন্টের একটা পার্টিশন নিলাম। কনসিডার দ্য পার্টিশন পি, এরকম যে x0 x1 x2 x3, যেখানে কিনা এই যে এখানে a লেস দেন s লেস দেন b দিয়ে আছে। তো প্রথমে x0টা হচ্ছে আমার a, এই x1 যেটা দ্বিতীয়টা সেটাই হচ্ছে s, আর x2টা যে কোনো একটা পয়েন্ট, আর শেষেরটা তোমার তো অবশ্যই b এর সমান হবে, নাহলে পার্টিশন হবে না। x3টা হচ্ছে b, তার মানে x0 ইজ লেস দেন x1 ইজ লেস দেন x2 ইজ লেস দেন হচ্ছে তোমার x3, এরকম আমরা একটা প্রথমে পার্টিশন নিয়ে নিলাম। তাহলে এই পার্টিশন নিলে আমরা এখন যদি ফাংশনাল ভ্যালুটা বের করতে চাই, আলফা অফ x0 এর মানটা কত দাঁড়ায়, আলফা অফ x0 এর মান হচ্ছে সংজ্ঞা অনুসারে আই অফ x0 মাইনাস এস, আর x0 মাইনাস এস মানে কি, তাহলে x0 মাইনাস এস যেটা, সেটা আমরা জানি যে, বা এটা যদি আমরা x0 মাইনাস এসটা হচ্ছে তোমার হয়ে যাচ্ছে 0, কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের যে ফাংশনটা বলা হয়েছিল সেই ফাংশনটা এখানে যদি আমরা আগের পেজে আমরা যাই, যে এস এর চাইতে ছোট ভ্যালুর জন্য সেটা, এই যে যদি এক্স এর মান এস এর চাইতে ছোট হয় তাহলে 0 হবে, আর যদি ছোট বা সমান হলেও 0 হবে, বড় হলে কেন তোমার 1 হবে। তো এখানে ধরো x0 সমান a আর x1 সমান s, তো আমরা জানি যে এই s এর চাইতে x0টা কি ছোট, মানে x0 s এর চাইতে ছোট আর x1 এর সমান, আর x2 এর চাইতে মানে x2টা হচ্ছে s এর চাইতে বড়, x3ও s এর চাইতে বড়। তাহলে দুটোর জন্য আমরা 0 পাবো, দুটোর জন্য 1 পাবো। কিভাবে, যেহেতু এই x0 এবং x1 এই দুটোই হচ্ছে, x0টা s এর চাইতে ছোট আমাদের যে পার্টিশনে, x1টা s এর সমান, তাহলে এই দুইজনের জন্য আমরা জানি ছোট বা সমানের জন্য হচ্ছে 0, আর বড়র জন্য হচ্ছে আমাদের মান হচ্ছে 1। x2 এবং x3 এই দুটোই কিন্তু s এর চাইতে বড়, তাহলে সেক্ষেত্রে আমরা এই আলফার মানগুলো পাবো 1 1। আচ্ছা, এখন যদি ডেল আলফা 1 নিই, তার মানে কি, এটা হচ্ছে আলফা x1 মাইনাস আলফা x0, এখান থেকে এটাও 0 এটাও 0, 0 মাইনাস 0 সমান 0। তারপরে ডেল আলফা 2 যদি নিই তাহলে হচ্ছে আলফা x2 মাইনাস আলফা x1, তাহলে এটা কি, আলফা x2 এর মান হচ্ছে 1, আলফা x1 এর মান 0, 1 মাইনাস 0 তাহলে 1 পাচ্ছি। আলফা x3 মানে ডেল আলফা আলফা 3, এটা হচ্ছে আলফা x3 মাইনাস আলফা x2, সেটা হচ্ছে দুটোই 1, তাহলে 1 মাইনাস 1 সমান আমরা পেয়ে যাচ্ছি এখানে 0। তাহলে আমাদের যে ইউপিএফ আলফাটা ছিল সেটা ছিল কি, সামেশন এরকম
i ইকুয়াল টু 1 টু n, এখানে n মানে আমাদের 3 mi ডেল আলফা i, তাহলে m1 ডেল আলফা 1, m2 ডেল আলফা 2, m3 ডেল আলফা 3, এগুলো সবগুলোর মান আমাদের আছে। m1 m2 m3 বসিয়ে দিলাম, দুটো আমাদের 0 একটা 1, তাহলে পেয়ে গেলাম m2। একইভাবে যদি এলপিএফ নিই তাহলে এটা স্মল m2 আসছে। তাহলে এটা লক্ষণীয় বিষয় যে আমরা যে পার্টিশন নিয়েছিলাম, পার্টিশনের যে তোমার যে পার্টিশনে আমরা এসটা কোন জায়গাতে নিয়েছিলাম, এখানে খেয়াল করি, যদি এসটা নিয়েছিলাম ধরো x1 এর সমান, মানে x1 x2 যে তোমার ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালের লোয়ার যে লিমিটটা সেটা হচ্ছে আমাদের এস। x1 আমাদের পার্টিশনটা হচ্ছে, পার্টিশনের চিত্রটা আঁকলে বেশি মনে হয় ক্লিয়ার হয় তোমাদের। ধরো এটা আমাদের a is equal to x0, তারপর হচ্ছে x1 x2, x1 টা হচ্ছে আমাদের s ছিল, এটা হচ্ছে আমাদের x2, আর এটা হচ্ছে আমাদের x3, x3 টা আসলে অ্যাকচুয়ালি b এর সমান। তো যখন এই s টা এই ইন্টারভ্যালে দ্বিতীয় ইন্টারভ্যালের তোমার লোয়ার পয়েন্ট হচ্ছে, তখন কিন্তু আমরা ইউপিএফ বা এলপিএফ এই দুটো পেয়ে যাচ্ছি, একটা ক্যাপিটাল m2 একটা স্মল m2, বাকিগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। খেয়াল করেছো কিনা যে যদি সেকেন্ড ইন্টারভ্যালের একটা এন্ড পয়েন্ট এস হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে এম গুলো পাচ্ছি, মানে সরি ইউপিএফ আলফা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি m2 ক্যাপিটাল m2, আর হচ্ছে এলপিএফ আলফাটা পাচ্ছি স্মল m2। এখন যেখানে কিনা যে এমআই বা এমআই আমরা যেভাবে আগে ডিফাইন করেছিলাম যে ক্যাপিটাল এমআইটা সুপ দিয়ে আর স্মল এমআইটা হচ্ছে ইনফ দিয়ে আমরা ডিফাইন করেছিলাম। এখন বলছি উইদাউট লস অফ জেনারেলিটি অ্যাসিউম দ্যাট, আমরা যদি ধরে নিই যে পার্টিশন গুলো আমরা নিব প্রত্যেকটা পার্টিশনে এস থাকবেই, মানে এস সহ পার্টিশন যেটা করব সেই পার্টিশনে তো প্রথমটা শেষটায় 2 পয়েন্ট থাকেই, এস পয়েন্টটাকেও রাখবো, জয়টাই ভাগ করি না কেন পার্টিশনের উপরে মানে কোনো একটা এন্ড পয়েন্ট হবে এস, এরকম করে আমরা পার্টিশন নিব আর কি। যদি নিই তাহলে বলা হচ্ছে ইফ এস ইজ দ্য লেফট এন্ড পয়েন্ট অফ দ্য কেথ সাব ইন্টারভ্যাল, মানে কেথ যে সাব ইন্টারভ্যাল তার যদি লেফট এন্ড পয়েন্ট হয়, তাহলে লেফট সাব ইন্টারভ্যাল অফ দ্য পার্টিশন পি, দেন আমরা এই ইউপিএফ আলফাটা হচ্ছে এম কে হবে ক্যাপিটাল, আর এলপিএফ আলফাটা হবে স্মল এম কে। কারণ একটু আগে আমরা দেখলাম যে সেকেন্ড যে ইন্টারভ্যাল সেটার ক্ষেত্রে আমরা ইউপিএফ আলফাটা পেয়েছিলাম m2 আর এলপিএফ আলফাটা পেয়েছিলাম স্মল m2। তাহলে কেথ ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা যদি এস কে রাখি বাম দিকে লেফটে, তাহলে সেক্ষেত্রে আমরা তোমার হচ্ছে ইউপিএফ আলফাটা পাবো ক্যাপিটাল এম কে আর এলপিএফ আলফাটা পাবো স্মল এম কে। এখন এফটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস ফাংশন দেয়া আছে এস এ, তাহলে কন্টিনিউয়াস ফাংশনের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুসারে আমরা যে কোনো এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য আমরা একটা ডেল্টা গ্রেটার দেন 0 খুঁজে পাবো। কিরকম হবে যে এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এস হবে লেস দেন ইপসিলন হোয়েনেভার y মাইনাস এস লেস দেন ডেল্টা, এটা কন্টিনিউটির সংজ্ঞা তোমরা জানো আর কি। উইথ y বিলংস টু এ বি, এবি ক্লোজড ইন্টারভ্যালের ভিতর থেকে নেওয়া হবে, এবং সেই সকল y কে নেওয়া হবে যাদের হচ্ছে এস থেকে দূরত্ব ডেল্টার চাইতে কম। তাহলে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এফ অফ ওয়াইটাই তো আমার স্মল এম বা ক্যাপিটাল এম বা ফাংশনাল ভ্যালু যেটা, সেটা লেস দেন ইপসিলন হতে থাকছে আর কি। এই এর ভিতরে যে কোনো এ বি এর ভিতরে যে কোনো মানের জন্য যেটা কিনা এই নেইবারহুডের মধ্যে বিলং করছে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে যে এফ অফ ওয়াইটা এফ অফ এস এর দিকে কনভার্জ করছে। এটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা যদি আমরা ভেরিয়েবল করে দিই তাহলে এটা আস্তে আস্তে কি এফ অফ এস এর দিকেই কনভার্জ করছে। তার মানে যদি সিকোয়েন্স হিসাবে আমরা বিবেচনা করি যে এফ অফ ওয়াইটাকে আমরা ক্যাপিটাল এম বা স্মল এম যাই মনে করি না কেন, তাহলে দেখা যাচ্ছে যদি এন টেন্ডস টু ইনফিনিটি নেওয়া হয় তাহলে এম কেটাও এফ অফ এস এর দিকে যাবে এখান থেকে, এই এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এস লেস দেন ইপসিলন, যেখানে কিনা ওয়াইটা যে এই ইন্টারভ্যাল থেকে নেওয়া হয়েছে, এই এম কেটা কিন্তু এটাও কোডোমেইনের মেম্বার, এই স্মল এম কেও কোডোমেইনের মেম্বার। তাহলে এই দুইজনই যদি আমরা মানে ইন্টারভ্যাল গুলো
সংখ্যা বাড়াতে থাকি, মানে এন এর মান যদি ইনফাইনাইটের দিকে যায়, তাহলে এই এম কেটাও এফ অফ এস এর দিকে যাবে, স্মল এম কেটাও এফ অফ এস এর দিকে কনভার্জ করবে। তাহলে আমরা ইনফিমাম যদি নিই এই সকল পার্টিশনের উপর, সেটা এফ অফ এস এর সমান হয়ে যাবে। আবার সুপ্রিমাম নিলেও সেটা এফ অফ এস এর সমান হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে আপার রেইমান স্টাইলজেস ইন্টিগ্রাল সেটাও এফ অফ এস হবে, লোয়ার রেইমান স্টাইলজেস ইন্টিগ্রালটাও এফ অফ এস হবে। তার মানে কি, এরা দুজনই সমান হয়ে যাচ্ছে এবং সেটা সমান ভ্যালুটা এটা। সুতরাং আমরা বলতে পারছি যে এফ বিলংস টু আর আলফা, শুধু তাই না, যেটা এই ইন্টিগ্রেশনের মানটা সেটা হচ্ছে এফ অফ এস, এটা প্রমাণিত হলো। এরপর হচ্ছে আমাদের আরেকটা থিওরেম আছে, এটা ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস বলে, বা ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা তোমাদের পরীক্ষাতে মাঝে মাঝে আসে, এটা ফার্স্ট ইয়ারেও করানো হয় আর কি। তো ওইখানেও রেইমান ইন্টিগ্রালের সাহায্যেই করা হয়। তো এখানে একটু ডিফারেন্টলি আমরা যেভাবে সংজ্ঞা টঙ্গা শিখেছি সেভাবেই করব। সেটা কি আসলে, যে এফ যদি আর দেওয়া আছে, দেখো আর আলফা দেওয়া নাই, মাথায় রেখো, কিন্তু আমরা ফান্ডামেন্টাল থিওরেমটা করছি রেইমান ইন্টিগ্রালের জন্য। এফ বিলংস টু আর মানে হচ্ছে এফটা হচ্ছে রেইমান ইন্টিগ্রেবল, রেইমান ইন্টিগ্রেশন আমরা শুরুর দিকে করেছিলাম। আর এফ বিলংস টু আর তার মানে এফটা হচ্ছে রেইমান ইন্টিগ্রেবল, রেইমান স্টাইলজেস না, কিন্তু এখানে আলফা বিষয়টা নেই অন এ বি। এন্ড ইফ যদি এরকম হয় যে ইফ ইফ দেয়ার ইজ এ ডিফারেন্সিয়েবল ফাংশন এফ, ক্যাপিটাল এফ অন এ বি সাচ দ্যাট যে ক্যাপিটাল এফ কে ডিফারেন্সিয়েট করলে আমরা স্মল এফ পাই, এরকম যদি হয়, তাহলে এই ক্যাপিটাল এফ কে ইন্টিগ্রেশন করলে স্মল এফ কে ইন্টিগ্রেশন করলে আমরা ক্যাপিটাল এফ পাবো। মানে ক্যাপিটাল এফটা হবে বি থেকে এ পর্যন্ত, বা আমরা ওটাকে ভেঙে দিলে এরকম এফ অফ বি মাইনাস এফ অফ এ লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস বা ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। যদি স্টেট এন্ড প্রুফ আসে তাহলে আগে স্টেটমেন্টটা লিখবো এটুকু, তারপরে প্রমাণ করবো। প্রমাণ করার জন্য যে কোনো একটা এপসিলন গ্রেটার দেন 0 ধরে নিলাম। আর এফ যেহেতু ডিফারেন্সিয়েবল দেওয়া আছে এই ইন্টারভ্যালের উপরে, আর যেহেতু এফটা হচ্ছে রেইমান ইন্টিগ্রেবল অন এ বি, তাহলে যে কোনো এপসিলনের জন্যই আমরা একটা পার্টিশন পি খুঁজে পাবো, হ্যাঁ, যে x1 x0 থেকে xn পর্যন্ত, যে এরকম হবে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন ইপসিলন। এই থিওরেমটা আমরা রেইমান স্টাইলজেস ইন্টিগ্রালের জন্য করেছি, রেইমান ইন্টিগ্রালের জন্য সিমিলার, খালি আলফাটা বাদ যাবে, একইভাবে প্রমাণ আর কি, যদিও প্রমাণটা আমরা করিনি। তো তাহলে এইটা আমরা পাচ্ছি একটা। এখন আমরা যদি প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের উপর মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করি, মিন ভ্যালু থিওরেমটা কি ছিল, যে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এফ প্রাইম যাই বা এফ প্রাইম টি। তো এখানে বিটা হচ্ছে এক্স আই, আর হচ্ছে এটা হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান, এক্স আই মাইনাস ওয়ান। তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, মানে এক্স আই ডিভাইডেড বাই এক্স আই মাইনাস ওয়ান সমান হচ্ছে এফ প্রাইম যাই, যাইটা আমরা টি আই লিখেছি, তাহলে এফ প্রাইম টি আই টাইমস এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরেম আর কি, এটা ফার্স্ট ইয়ারে করেছো তোমরা। তো এখন এফ প্রাইম টি আই এর পরিবর্তে আমাদের এখানে যেহেতু দেওয়া আছে এফ প্রাইম টি আই, এর পরিবর্তে আমরা এফ বসাতে পারি, এফ প্রাইমের পরিবর্তে এফ বসানো যায়, তাহলে আমরা এখানে এফ বসিয়ে দিলাম, তাহলে এফ অফ টি আই হয়ে গেল এটা। এখন এটা যদি আমরা সাম করি আই ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তাহলে কি হবে, প্রথমে হচ্ছে 1 যদি বসাই তাহলে হচ্ছে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স জিরো, তারপরে এফ অফ এক্স টু এক্স ওয়ান, এরকম করতে করতে প্রথমে এক্স জিরো থেকে যাবে আর শেষে এক্স এন, এই দুটো বাকি থেকে যাবে। আর এইখানে আমরা যদি ইন্টিগ্রেশন করি আই ইকুয়াল টু 1 টু এন ডেল এক্স আই এফ অফ এক্স আই, এরকম মানে এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান, এটাকেই আমরা ডেল এক্স আই নামে নামকরণ করেছিলাম আগে, তোমাদের মনে থাকবে। তাহলে এখন এইটা আমরা যদি টোটালটা ইয়া করি, সব কেটে কুটে গিয়ে শুরুতে শেষে মানে মাইনাস হিসেবে থাকবে এফ অফ এক্স জিরো, প্লাস হিসেবে থাকবে এফ অফ এক্স এন। তাহলে এফ অফ এক্স এনটা হচ্ছে আমাদের এফ অফ বি, আর এফ অফ এক্স জিরোটা হচ্ছে আমাদের এফ অফ এ। এখানে যদি সামটা ইউজ করি তাহলে হচ্ছে এই এফ অফ টি আইটা শুরুতে আর এইটা পরে লিখেছি আর কি, উল্টে পাল্টে, এটা 1 নম্বর সমীকরণ হিসেবে থাকলো। এখন তোমার আমরা আগে ডিফাইন করেছিলাম যে এমআইটা হচ্ছে সুপ অফ এফ অফ টি আই এই রেঞ্জের মধ্যে, আর স্মল এমআইটা হচ্ছে ইন, তাই না? তাহলে এফ অফ টি আই এর মান এই ইনফের চাইতে বড় আর সুপের চাইতে ছোট হবে সবসময় প্রত্যেকটা ইন্টারভ্যালের জন্যই। তাহলে আমরা যদি ডেল এক্স আই দিয়ে গুণ করে দিই, তাহলে দেখা যাচ্ছে সব জায়গাতে ডেল এক্স আই দিয়ে দিলাম যেহেতু এটা পজিটিভ নাম্বার, তারপরে সব জায়গায় সামেশন নিয়ে নিলাম, তারপরে তাহলে এইরকম আমরা পেয়ে যাচ্ছি যে এলপিএফ লেস দেন এইটা লেস দেন ইউপিএফ। আবার যেহেতু এফ রেইমান ইন্টিগ্রেবল, তাহলে এলপিএফ এর চাইতে এই ইন্টিগ্রেশনটা বড় হবে আর ইউপিএফ এর চাইতে ছোট হবে, কারণ কি এটার ইনফিমাম নিলে এটা হয় আর এটার সুপ্রিমাম নিলে এটা হয়, এবং এটা দুটো সমান সমান মান হয়। তাহলে দেখা যাচ্ছে এই অংশটুকু
মানে 2 নম্বরের মাঝে যেটা আছে আর 3 নম্বরের মাঝে যেটা আছে আমরা যদি ইন্টারভ্যাল হিসেবে বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে এলপিএফ ইউপিএফ ক্লোজড ইন্টারভ্যালের ভিতরে আছে, এটা হচ্ছে এলপিএফ ইউপিএফ ক্লোজড ইন্টারভ্যালের ভিতরে আছে। তাহলে এই দুজনের যে তফাৎ, সেই তফাৎটা আসলেই এই লেন্থ, এই শুরুটা থেকে শেষটা বিয়োগ করলে যে লেন্থ হবে সেই লেন্থের চাইতে ছোট হবে। এরকম কাজ ইতিপূর্বে আমরা অনেক করেছি। তাহলে এইটা মাইনাস এইটা বা এইটা মাইনাস এটা যেটাই দাও না কেন, তার যদি অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয় তাহলে সেটা এই যে ইন্টারভ্যালের লেন্থ ইউপিএফ মাইনাস এলপিএফ এটার চাইতে কম হবে। আর ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন ইপসিলন, তার মানে এটা লেস দেন ইপসিলন। আর এইটা সমান আমরা এফ অফ বি মাইনাস এফ অফ এ বের করে রেখেছিলাম, কোথায় 1 নম্বরে বের করা ছিল আমাদের। তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ বসিয়ে দিলাম, মাইনাস এটা লেস দেন ইপসিলন, যেহেতু ইপসিলনটা আরবিট্রারি, মানে এটা লেস দেন ইপসিলন সকল পজিটিভ নাম্বারের জন্য। তাহলে এটা সকল পজিটিভ নাম্বারের চাইতে ছোট হলে সেটা কি হবে, আর এটা জিরোর চাইতে কম হতে পারবে না, তাহলে এটা হয়ে যাবে জিরো। তাহলে এটা জিরোর সমান হওয়ার অর্থ কি, এটা পক্ষান্তর করে দিলে আমরা বলতে পারি এফ অফ বি মাইনাস এফ অফ এর সমান এটা, বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দিস। এটাই আমাদের হচ্ছে তোমার কি বলে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটা কিনা আমরা শেষ করলাম। এইবার আমাদের 11তম চ্যাপ্টারটা আমরা শুরু করব। চ্যাপ্টার 11 আমাদের হচ্ছে যে আমরা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক অ্যানালাইসিস যে বইটা থেকে পড়ছিলাম। তো আজকে যে লেকচারটা দিব এই লেকচারটা থেকে ফুল অ্যাকসেপ্ট তোমাদের কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা আশা করি খুবই মনোযোগ দিয়ে এটা দেখবা। এই চ্যাপ্টার 11 যেটা আমরা শুরু করছি, সেইখানে আজকের যে অংশটুকু আমরা পড়বো সেখান থেকে ফুল অ্যাকসেপ্ট কোশ্চেন হবে আশা করছি। তো চ্যাপ্টার 11টার নাম হচ্ছে দ্য লেভেগ থিওরি আর কি, যদিও এটা অনেক বিস্তারিত ভাবে পড়ানো যেত আর কি। তো আমি শর্টকাটে তোমাদের পড়াবো। ভবিষ্যতে সময় হলে তখন আমরা এটা বিস্তারিত পড়ার চেষ্টা করবো, যদি আমরা অনেক সময় পাই পরবর্তীতে। তো এখন প্রথমে হচ্ছে রিং অফ সেটস। তোমরা রিং থিওরিতে রিং নামে একটা জিনিস পড়বা 4th ইয়ারে আর কি। তো সেটা চেয়ে এটা একটু আলাদা, রিং অফ সেটস আর কি। আর ওই রিং, হ্যাঁ, এটা একটু আলাদা আর কি। ওখানে রিং হচ্ছে যে কোনো একটা নন এমটি সেট নিয়ে কাজ করা হয়, এর এখানে হচ্ছে কিছু সেটের কালেকশন। যাই হোক, আমরা ডেফিনেশনটা দেখি, একটু বোঝার চেষ্টা করি। রিং অফ সেটস বলা হচ্ছে লেট এক্স বি এ নন এমটি সেট, এক্সটা যে কোনো একটা নন এমটি সেট, আর এ কার্লি আর দিয়েছি বা স্টাইলিশ আর, বি এ কালেকশন অফ সাবসেট অফ এক্স, এক্স এর কিছু সাবসেটের কালেকশনটা আমি দিলাম আর। এখন এই আরটাকেই আমরা বলবো রিং অফ সেটস, কারণ কি এর ভিতরে যারা আছে তারা কি এক একটা করে সেট, যেহেতু এর সাবসেটের কালেকশন নিয়েছি, এটাকে বলবো রিং অফ সেটস ইফ দ্য ফলোইং কন্ডিশনস আর স্যাটিসফাইড। প্রথমটা কি, যে আর এর ভিতর থেকে যে কোনো দুজনকে নিয়ে নিলে তাদের ইউনিয়নটাও আর এর মধ্যে থাকবে, যে এ ইউনিয়ন বি বিলংস টু আর ফর অল এ বি ইন আর। এ আর বি যদি আর এর মধ্যে থাকে তাহলে তাদের যে কোনো ইউনিয়ন করে নিলে সেটাও আর এর ভিতরে থাকবে। আরেকটা কি, যে এ আর বি যদি আর এর মধ্যে থাকে তাহলে এ থেকে বি বাদ দিলে যেটা হবে, বা বি থেকে এ বাদ দিলে যেটা হবে, সেটাও আর এর মধ্যে থাকবে। এই দুটো শর্ত, যে এ ইজ ক্লোজড আন্ডার ইউনিয়ন, সরি আর ইজ ক্লোজড আন্ডার ইউনিয়ন এন্ড আর ইজ ক্লোজড আন্ডার তোমার ডিফারেন্স বা রিলেটিভ কমপ্লিমেন্ট। এ মাইনাস বি বা বি মাইনাস এ দুটোই আর এর মধ্যে থাকে। তাহলে এই দুটো শর্ত যদি মানে, তাহলে আমরা আর কে বলবো রিং অফ সেটস। কি কি, তাহলে যে কোনো দুইজন যদি থাকে তাদের ইউনিয়নটাও থাকবে, আর দ্বিতীয় যে কোনো দুইজন যদি থাকে তাদের ডিফারেন্সটাও থাকবে। আচ্ছা, এখন বলা হচ্ছে যদি আর রিং অফ সেটস হয়, তাহলে বলা হচ্ছে যে দেখাও যে ফাইটা আর এর মধ্যে থাকবে, এ ইন্টারসেকশন বি আর এর মধ্যে থাকবে যে কোনো দুটোর জন্য, আর এ সিমেট্রিক ডিফারেন্স বিও আর এর মধ্যে থাকবে। সিমেট্রিক ডিফারেন্সটা কি আমরা একটু পরেই শিখবো, বা তোমরা অনেকেই জানো আর কি, যে এটাও এ সিমেট্রিক ডিফারেন্স বিও আর এর মধ্যে থাকবে, ইন্টারসেকশনও থাকবে। আমরা দেখলাম সংজ্ঞাতে ডিফারেন্স দেয়া আছে আর ইউনিয়ন দেয়া আছে। আমরা দেখাবো ফাইটা আছে, ইন্টারসেকশন আছে, সিমেট্রিক ডিফারেন্স আছে। হ্যাঁ, তো যেহেতু এ আর এর মধ্যে আছে, তাহলে এ এ এ কমা এ দুজনই আর এর মধ্যে আছে, তাহলে এ আর এ এর বিয়োগফল এই সংজ্ঞা অনুসারে এ থেকে এ এর বিয়োগফলটাও আর এর মধ্যে থাকবে। তাহলে এ থেকে এ বাদ দিলে কি হবে, ফাঁকা সেট হবে, সেই ফাঁকা সেটটা অবশ্যই আর এর মেম্বার হয়ে গেল এক। দ্বিতীয়টা হচ্ছে যদি এ আর বি আর এর মধ্যে থাকে, তাহলে এ মাইনাস বিও আর এর মধ্যে থাকবে। এখন এ আর এর মেম্বার, আবার এ মাইনাস বিও আর এর মেম্বার, তাহলে এ থেকে যদি এ মাইনাস বি আমরা বাদ দিই তাহলে সেটাও আর এর মেম্বার হবে। আর এ থেকে এ মাইনাস বি বাদ দিলে আসলে সে এ ইন্টারসেকশন বি হয়।
ঠিক আছে, এ থেকে যদি আমরা এ মাইনাস বি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, সেটা এ ইন্টারসেকশন বি হয়। এটা ভেন ডায়াগ্রাম থেকে তোমরা দেখতে পারো আর কি, বা একটু পরে দেখাচ্ছি আমি। হ্যাঁ, এখানে দেখো এ মানে কি, এই পুরো জায়গাটা তোমার হচ্ছে A1। খেয়াল করো, এই পুরো গোলটার নাম দিয়েছি আমি ধরো A1। ঠিক আছে, আর A1 মাইনাস A2 তাহলে কতটুকু হবে, যে অংশটুকু কমন ছিল সেই অংশটুকু বাদ চলে যাবে। এখন এই পুরো এ থেকে যদি আমি এই A1 মাইনাস A2 এই অংশটুকু বাদ দিই তাহলে কোনটুকু থাকবে, যে ডাবল দাগ কাটা অংশটুকু থাকবে। এই ডাবল দাগ কাটা অংশটুকু হচ্ছে A1 ইন্টারসেকশন A2। এটাই আমি ওখানে লিখেছি যে এ থেকে যদি আমরা এ মাইনাস বি বাদ দিয়ে দিই তাহলে যেটুকু থাকবে সেটা আসলে এ ইন্টারসেকশন বি থাকবে। তাহলে এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি যদি আর এর ভিতরে থাকে আর সেটা সমানই আমরা জানি এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি আর এর মধ্যে থাকছে। আর একটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সটা কি? সিমেট্রিক ডিফারেন্সটা হচ্ছে যে এ আর বি যদি আর এর মধ্যে থাকে, সিমেট্রিক ডিফারেন্সটা আমরা বলি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ যেটা, সেটাকে আমরা এ সিমেট্রিক ডিফারেন্স বি লিখি। এ তারপর একটা ত্রিভুজ চিহ্ন বি, তার মানে এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স এটা বলা হয়। সেটা হচ্ছে যে এ মাইনাস বি তার সাথে বি মাইনাস এ, এটা যদি আমরা ইউনিয়ন করে নিই যে অংশটুকু হবে সেটা হচ্ছে এ সিমেট্রিক ডিফারেন্স বি। তাহলে এ বি যদি আর এর মেম্বার হয় তাহলে এ মাইনাস বি আর এর মেম্বার হবে সংজ্ঞানুসারে, এবং বি মাইনাস এও আর এর মেম্বার হবে। এখন এটাও আর এর মেম্বার, এটাও আর এর মেম্বার, এটা নতুন একটা মেম্বার। এটাই মনে করো ধরো কোন একটা A1 আর এটা B1, তাহলে A1 আর B1 যদি থাকে তাহলে তাদের সংজ্ঞা অনুসারে তাদের দুইজনের ইউনিয়নও থাকবে। এইভাবে দিয়েছি, এটা মাইনাস তোমরা ফেলে দিয়েও লিখতে পারো আর কি। এ মাইনাস বি আর বি মাইনাস এর ইউনিয়নটা আর এর মধ্যে থাকবে, আর ওইটাই আমরা বলি সিমেট্রিক ডিফারেন্স। উই নো দ্যাট এ সিমেট্রিক ডিফারেন্স বি সমান এইটা। তাহলে এইটা যেহেতু আর এ আছে তার মানে আমরা বলতে পারি এটা আর এর মেম্বার। তাহলে আমরা একটা থিওরেম প্রমাণ করে ফেলতে পারলাম, খুবই ইজি আর কি। দ্বিতীয় হচ্ছে এবার সিগমা রিং অফ সেটস। যে রিং অফ সেটস ছিল, তারপরে আমরা সংজ্ঞা দিলাম সিগমা রিং অফ সেটস। তো এটা সংজ্ঞা বইতে দেওয়া আছে যে একটা রিং অফ সেটকে সিগমা রিং অফ সেট বলা হবে যদি এই 2 নম্বর শর্তটা মানে, এই দ্বিতীয় শর্তটা যদি মানে তাহলে তাকে রিং অফ সেট বলা হবে, সিগমা রিং অফ সেট বলা হবে, মানে কাউন্টেবল ইউনিয়ন যদি থাকে। তা আমি আর একটু বিস্তারিত ভাবে লিখেছি, তোমরা বইটাও লিখতে পারো, যে a ring of sets will be called sigma ring of sets if it is closed under countable union। এভাবে লেখা যায়, অথবা ওটা ব্যাখ্যা করলে এরকম হয় যে x একটা নন এমপ্টি সেট নিয়ে নিলাম, প্রথমে আর নিয়ে নিলাম তার কিছু সাবসেটের কালেকশন, আর কে আমরা সিগমা রিং অফ সেটস বলবো যদি এই নিচের কন্ডিশন গুলো মানে। প্রথম কন্ডিশনের আগে ছিল যে এ ইউনিয়ন বি থাকবে, তো এখানে ইনফাইনাইট সংখ্যক ইউনিয়ন থাকছে তাই দুটোর ইউনিয়নটা আমি আর লিখিনি আর কি। ইনফাইনাইট সংখ্যকের ইউনিয়ন থাকলে দুটোর ইউনিয়ন তো অবভিয়াসলি থাকবেই, ওই জন্য ওইটা বাদ দেওয়া হয়েছে। বা শুধু লিখেছি যে ডিফারেন্সটা থাকবে এবং কাউন্টেবল ইউনিয়ন থাকবে। কাউন্টেবল ইউনিয়ন মানে কি, যে এ আই বিলংস টু আর যদি কাউন্টেবল সংখ্যক ইনফাইনাইট সংখ্যক এরকম A1 A2 আপ টু এ ইনফিনিটি পর্যন্ত আর থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে তাদের ইউনিয়ন করলে যে সেটটা হবে সেটা আর এর মধ্যে থাকবে। যদি এই কাউন্টেবল ইউনিয়নও আর এর মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হবে তোমার সিগমা রিং অফ সেটস। তো একটা এরকম প্রশ্ন পরীক্ষা আসবে আর কি, যে আর যদি এই যে let R be a sigma ring of sets then show that R is closed under countable intersection। এখানে দেখলাম যে কাউন্টেবল ইউনিয়নের আন্ডারে ক্লোজড মানে কি, কাউন্টেবল সংখ্যক উপাদান যদি আর এ থাকে তাদের ইউনিয়নটাও আর এর ভিতরে থাকছে, তার মানে ক্লোজড আন্ডার কাউন্টেবল ইউনিয়ন। প্রমাণ করতে বলবে যে কাউন্টেবল ইন্টারসেকশনটাও থাকবে, সেটা দেখাতে বলবে। সেটা এভাবেও আসতে পারে বা এভাবেও আসতে পারে, যে আর একটা সিগমা রিং আর এরকম A1 A2 আপ টু ইনফিনিটি হচ্ছে আর এর ভিতরে আছে, দেখা যায় তাদের ইন্টারসেকশনটাও, সরি এখানে এন দেওয়া হয়ে গেছে ভুল করে, এটা আসলে ইনফিনিটি হবে। তোমরা এটা একটু ঠিক করে নিও যারা ক্লাস করছো, এটা আসলে ইনফিনিটি হবে, ওকে, যে i is equal to 1 to infinity ai belongs to r, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখানোর এখন চেষ্টা করি। তাহলে আমাদের দেয়া আছে ai belongs to r,
ফর i ইজ ইকুয়াল টু 1 2 3 এরকম যে কোনো একটা মেম্বার থেকে এই আই গুলোকে বাদ দিয়ে দিলাম, a1 মাইনাস a2 মানে i ইজ ইকুয়াল টু 2 থেকে ইনফিনিটি পর্যন্ত সবাই a1 মাইনাস a2 a1 মাইনাস a3 a1 মাইনাস a4 এই সবগুলো কিন্তু আর এর মধ্যে থাকবে। কারণ কি, কারণ ডিফারেন্সটা যেহেতু ওর মধ্যে থাকবে, এখন সবগুলো যেহেতু থাকবে তাদের কাউন্টেবল ইউনিয়নও থাকবে, যে i ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি a1 মাইনাস ai। এটা যদি আমরা নিই তাহলে সেই ইউনিয়নটাও কিন্তু আর এর মধ্যে থাকবে। এখানে 1 যদি দিয়ে দিই তাহলে a1 মাইনাস a1 টা হচ্ছে তোমার এমটি সেট হয়, এমটি সেট তো আছেই আর এর ভিতরে, এটা আমরা জানি আর কি। তো এখন যদি a1 থেকে এই কাউন্টেবল ইউনিয়নটা বাদ দিয়ে দিই তাহলে সেটাই কিন্তু ইন্টারসেকশন হয়, ai দের ইন্টারসেকশন হয়। একটু আগে আমরা দুটো উপাদানের ক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখেছি আর কি, যে a1 মাইনাস a2 এর সাথে যদি আমরা a থেকে যদি a মাইনাস b বাদ দিয়ে দিই তাহলে সে যেটা থাকে সেটা a ইন্টারসেকশন b থাকে। এরকম ইনফাইনাইট সংখ্যক যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা এরকম ইনফাইনাইট সংখ্যক ইন্টারসেকশনই হয়। তাহলে এটা কাউন্টেবল ইন্টারসেকশনের আন্ডারেও ক্লোজড, এটা আমরা দেখালাম। আর এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবার মনে হয় যে আসতেই পারে আর কি, এটা যে একটা এক্সাম্পল দিয়ে দেখাও যে যে রিং অফ সেটস মে নট বি এ সিগমা রিং অফ সেটস, যে একটা রিং অফ সেটস সেটা সিগমা রিং অফ সেট নাও হতে পারে। হ্যাঁ, তো সেটা দেখানোর জন্য আমরা আরবিএ কালেকশন অফ অল ফাইনাইট সাবসেটস অফ ন্যাচারাল নাম্বার, এন এর যত ফাইনাইট সাবসেট আছে তার কালেকশন আমি নিয়ে নিলাম হচ্ছে তোমার কার্লি আর। তাহলে ক্লিয়ারলি আরটা তোমার কি হবে, এটা একটা রিং অফ সেটস হবে। কারণ কি, যে ফাইনাইট সেটে দুটো ফাইনাইট সেটের ডিফারেন্স নিলেও ফাইনাইট হয়, আবার দুটো ফাইনাইট সেটকে ইউনিয়ন করলেও ফাইনাইট হয়। তার মানে কি, ইউনিয়ন দুটোও থাকবে, ডিফারেন্সও থাকবে। সুতরাং সেটা কি বলতে পারি আমরা, then clearly R is a ring of sets as union and difference of two finite sets are finite। তার মানে রিং অফ সেটস হচ্ছে নিশ্চিতভাবে। এখন আমরা ai সমান এরকম ধরে নিলাম যে 1 টু i, মানে a1 সমান ধরো এরকম, নিচে লিখেছি এটা লেখার দরকার নাই, যে a1 সমান 1, a2 সমান 1 2, a3 সমান 1 2 3 এরকম n সমান 1 2 3 এরকম করতে করতে n পর্যন্ত এরকম সেটের কালেকশন আমি নিলাম। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ai আর এর ভিতরে থাকবে, কারণ কি প্রত্যেকই ফাইনাইট, i ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 এক কোটি যেটাই দাও না কারণ প্রত্যেকের জন্যই কিন্তু ai গুলো ফাইনাইট। হ্যাঁ, সেটা হচ্ছে তাহলে আর এর মেম্বার হবে। এখন সবাইকে যদি ইউনিয়ন করি 1 টু ইনফিনিটি পর্যন্ত, তাহলে ইউনিয়ন করলে কিন্তু 1 2 3 4 5 6 7 8 এরকম করতে করতে ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে। তার মানে কি হয়ে যাবে n, মানে ন্যাচারাল নাম্বার পুরোটাই চলে আসবে। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার যদি পুরোটাই চলে আসে মানে কি, শুধু 1 তার সাথে ইউনিয়ন করব 1 2, তার সাথে ইউনিয়ন করব 1 2 3, তার সাথে ইউনিয়ন করব 1 2 3 4, এরকম করতে ইনফাইনাইট পর্যন্ত ইউনিয়ন যদি করি তাহলে চলে আসবে ন্যাচারাল নাম্বার। তাহলে এই ন্যাচারাল নাম্বার কিন্তু আর ফাইনাইট না, n ইজ নট ফাইনাইট। সুতরাং nটা কিন্তু আমাদের যে আমরা যে আর নিয়েছি কার্লি আই এর ভিতরে থাকছে না, সুতরাং কাউন্টেবল ইউনিয়নটা থাকছে না। সুতরাং আর সিগমা রিং হচ্ছে না। আর রিং অফ সেটস হচ্ছে বটে, কিন্তু সিগমা রিং অফ সেটস হচ্ছে না। এখন একটা সংজ্ঞা, এটা হচ্ছে সেট ফাংশনের সংজ্ঞা। সেট ফাংশনে যদি কোনো ফাংশনের ডোমেইনটা সেট হয়, মানে ডোমেইনের ভিতরে যারা থাকবে তারা এক একটা করে সেট হয়, তাহলে সেট ফাংশন হয়। তো এখানে একটা স্পেশাল যে কোডোমেইনটা হবে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার। এক্সটেন্ডেড রিয়েল নাম্বার মানে কি, রিয়েল নাম্বার আমরা জানি মাইনাস ইনফিনিটির চেয়ে বড়, প্লাস ইনফিনিটির চেয়ে ছোট। আমরা যদি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইনক্লুড করে নিই সেটের মধ্যে, তাহলে সেটাকে বলা হয় এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম। তো সেইটাতে আমরা ধরো যে আর হচ্ছে আগের মতো করে আমরা সংজ্ঞাটা দিই, লেট এক্স বি এ নন এমটি সেট এন্ড আর বি এ কালেকশন অফ সাবসেটস অফ এক্স। এ ফাংশন মিউ নাম দিয়েছি, এটা এম না, মিউ ফ্রম আর, আর এর ভিতরে তার কি আছে, সেট আছে, সেখান থেকে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার, এটাকে বলা হবে একটা সেট ফাংশন। আর এই সেট ফাংশনকে কখন অ্যাডিটিভ বলা হবে, অ্যাডিটিভ সেট ফাংশন। এগুলো প্রত্যেকটাই কিন্তু পরীক্ষা আসবে সংজ্ঞায়। হ্যাঁ, let mu is a function from r to এই তোমার এক্সটেন্ডেড রিয়েল নাম্বার, হ্যাঁ, বি এ সেট ফাংশন আমরা দাবি করলাম। দেন মিউ ইজ কল্ড অ্যাডিটিভ বলা হবে যদি এ আর বি এর ভিতরে দুটো মেম্বার নিয়ে নিই যারা কিনা ডিসজয়েন্ট, যে এ আর বি এর ইন্টারসেকশন করলে এমটি, একে অপরের ভিতরে ইন্টারসেক্ট করে না, তাহলে এটা ইমপ্লাই করবে যে মিউ এটার উপর অ্যাপ্লাই করলে, ইউনিয়নের উপর অ্যাপ্লাই করলে এটা যোগ হয়ে যাবে, মিউ অফ এ প্লাস এ ইউনিয়ন বি সমান হচ্ছে মিউ অফ এ প্লাস মিউ অফ বি হয়ে যাবে। তাহলে এটাকে বলা হবে অ্যাডিটিভ সেট ফাংশন। হ্যাঁ, এইটা সংজ্ঞাটা কিন্তু পরীক্ষা আসবেই আর কি। এখন কাউন্টেবলি অ্যাডিটিভ সেট ফাংশন বলা হচ্ছে একই রকম, যে মিউটা যদি আমরা এরকম একটা সেট ফাংশন নিয়ে নিই
তাহলে মিউ কে বলা হবে কাউন্টেবলি অ্যাডিটিভ সেট ফাংশন। হ্যাঁ, যদি এরকম a1 a2 an যদি নিই যারা কিনা মিউচুয়ালি ডিসজয়েন্ট, যে এআই এর সাথে এজে যে কোনো দুটো আলাদা আলাদা, এআই এর সাথে এআই কে ইন্টারসেকশন করলে এআই হবে, কিন্তু এআই এর সাথে এজে কে যদি ইন্টারসেকশন করি যেখানে আই আর যেটা সমান না, তাহলে এটা এমটি হবে। তার মানে মিউচুয়ালি ডিসজয়েন্ট মানে যে কোনো দুজনকে মানে ইন্টারসেকশন করলেই সেটা এমটি, মানে কেউ কারোর সাথে ইন্টারসেক্ট করে না, এরকম যদি হয় তাহলে বলা হচ্ছে যে মিউ যদি তাদের ইউনিয়নের উপর অ্যাপ্লাই করা হয়, তাহলে তাদের প্রত্যেকের ইউনিয়নের তাদের প্রত্যেকের উপর মিউ অ্যাপ্লাই করলে তাদের যোগফল যেটা হবে সেটা সমান হবে। তার মানে মিউ a1 ইউনিয়ন মিউ a2 ইউনিয়ন মিউ a3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত এটা সমান হয়ে যাবে মিউ a1 প্লাস মিউ a2 প্লাস মিউ a3 প্লাস ডট ডট ডট, এটা সামেশন আকারে লেখা হয়েছে। এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে যে এই ফাংশনটাকে বলা হবে কাউন্টেবলি অ্যাডিটিভ সেট ফাংশন। এখন এই থিওরেমটা যেটা আমরা পড়তে যাচ্ছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো পরীক্ষাতে অনেক সময় মিউ না দিয়ে ফাই দেওয়া থাকে, ফাই অফ 0 ইকুয়াল টু 0। তো তোমাদের বলে রাখি এই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা আমরা পড়ছি রুবিনের বইতে এমটি সেট যেটা, সেটাকে 0 দিয়ে ডিনোট করেছে, এমটি সেটটাকে ডিনোট করা হয়েছে 0 দিয়ে। ওই জন্য পরীক্ষার বিভিন্ন কোশ্চিন তোমরা দেখতে পাবা যে ফাই অফ 0 সমান 0 প্রমাণ করতে দিয়েছে, ওইটা এইটাই আমি 0 না ব্যবহার করে এমটি সেটই দিচ্ছি, যে ফাই এর পরিবর্তে মিউ লিখছি আমরা, যে বলা হচ্ছে যে মিউ ইজ অ্যান অ্যাডিটিভ সেট ফাংশন দেন শো দ্যাট, এরকম এই 5টা শর্ত, যে মিউ অফ ফাই সমান হচ্ছে 0 হবে, হ্যাঁ, আর মিউ অফ a1 a2 আপ টু an যদি নিই তাহলে তাদের যোগ মানে ফাইনাইট সংখ্যক এরকম আলাদা আলাদা হয়ে যাবে, যেখানে কিনা এআই এজে এরা হচ্ছে তোমার ডিসজয়েন্ট। আর এই প্রশ্নটা সবচেয়ে বেশি এসছে তোমাদের সালে, সেটা মিউ না দিয়ে ফাই দেওয়া আছে, ফাই অফ a1 ইউনিয়ন a2 প্লাস ফাই অফ a1 ইন্টারসেকশন a2 সমান ফাই অফ a1 প্লাস ফাই অফ a2 দেওয়া আছে। আমি মিউ ব্যবহার করেছি, পরীক্ষাতে হয়তো মিউ দিয়েই থাকবে আর কি। হ্যাঁ, এইটা একটা। আর তারপরে বলা হচ্ছে যদি মিউ অফ এটা গ্রেটার দেন 0 হয় ফর অল এ, সকল এ এর জন্যই, মানে যে কোনো এ এর যদি মিজার নেওয়া হয় বা তোমার কি বলবো এটা আমরা যদি ফাংশনাল ভ্যালু নেওয়া হয় মিউ এর আন্ডারে, সেটা যদি নন নেগেটিভ হয় এবং যদি a1টা a2 চাইতে ছোট হয় মানে সাবসেট হয়, তাহলে বলা হচ্ছে যে এই মনোটোনিসিটিটা করবে, এটার উপর মিউ অ্যাপ্লাই করলে এটার উপর মিউ অ্যাপ্লাই করলে এই বড়টার মিউ এর মান বড় হবে। আর লাস্টেরটা বলা হচ্ছে যে মিউ অফ a মাইনাস বি সমান হচ্ছে মিউ অফ a মাইনাস মিউ অফ বি হবে যদি বিটা a এর সাবসেট হয় এবং কি মিউ অফ বিটা হচ্ছে যদি ফাইনাইট হয়। তো এই কয়টা জিনিস এখানকার ভিতরে যে কোনো 2টা বা 3টা বা একটা প্রমাণ পরীক্ষায় আসবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর কি। এটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা জানি যে ফাই এর সাথে ফাই কে ইন্টারসেকশন করলে ফাই হয়, আর ফাই এর সাথে ফাই কে ইউনিয়ন করলেও ফাই হয়। তাহলে যেহেতু এরা ফাই আর ফাই ডিসজয়েন্ট, তাহলে ফাই অফ যদি এটার উপর ফাই মিউ অ্যাপ্লাই করে দিই, তাহলে মিউ অফ ফাই ইউনিয়ন ফাই সমান হচ্ছে মিউ অফ ফাই প্লাস মিউ অফ ফাই, এটা লেখা যাবে। আর ফাই ইউনিয়ন ফাই সমান যেহেতু ফাই বা ওরি বা এমটি সেটের সাথে এমটি সেটকে ইউনিয়ন করলে এমটি সেটই হয়, তাহলে মিউ অফ এমটি সেট সমান হচ্ছে মিউ অফ এমটি সেট প্লাস মিউ অফ এমটি সেট। এখন উভয় পক্ষে যদি মাইনাস মিউ অফ ফাই যদি আমরা অ্যাড করে নিই, তাহলে এই মিউ অফ ফাই বিয়োগ করলে 0 হয়ে যাবে আর এদিকে একটা কমে যাবে, গিয়ে আমরা বলতে পারি যে মিউ অফ ফাই ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল। দ্বিতীয়টা এখন আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করেছি, বা সরাসরি তোমরা মান একবারে ডাইরেক্ট বসায়ও করতে পারো। তো আমরা প্রথমে n ইজ ইকুয়াল টু 2 এর জন্য যে শর্ত হয় সেটা আমরা দেখাই। তো যদি a1 ইন্টারসেকশন a2 টা এমটি হয়, তাহলে আমরা জানি যে a1 ইন্টারসেকশন a2 সরি এটা ইন্টারসেকশন হবে না, এটা ইউনিয়ন হবে আর কি। তাহলে তোমরা এটা একটু কারেকশন করে নিও, এটা হচ্ছে আসলে ইউনিয়ন। হ্যাঁ, যে মিউ অফ a1 ইউনিয়ন a2 টা হয়ে যাবে মিউ অফ a1 প্লাস মিউ অফ a2। হ্যাঁ, তাহলে রেজাল্টটা ট্রু ফর n ইকুয়াল টু 2 এর জন্য এটা সত্য হলো। আমরা ধরে নিলাম যে রেজাল্টটা n ইকুয়াল টু m এর জন্য সত্য। তার মানে এরকম a1 a2 am, হ্যাঁ, এর জন্য আমরা এরকম আলাদা করতে পারি, যেখানে ai a যেটা হচ্ছে তোমার ডিসজয়েন্ট। তাহলে আমরা দেখালাম m প্লাস 1 এর জন্য কি হচ্ছে সেটা আমরা দেখবো এখন। m প্লাস 1 এর জন্য কি হবে, ঠিক আছে। তাহলে m প্লাস 1 এর জন্য কি হবে, আমরা যদি am প্লাস 1টা প্রত্যেকটা ai এর সাথে আমরা এরকম ডিসজয়েন্ট নিয়ে নিই, এই প্রথম অংশটুকু আলাদা করলাম, এটা আলাদা করলাম, তাহলে এটা এটার সাথে অবশ্যই ডিসজয়েন্ট হবে মিউচুয়ালি।
তার মানে কি এটাকে আমরা এরকম আলাদা করে লিখতে পারবো, এই প্রথম অংশকে আবার ভেঙে দিতে পারবো, যেহেতু আমরা দেখেছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে m+1 এর জন্য সত্য হলো, তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অনুযায়ী যে কোনো n এর জন্য যে থিওরেমটা দেওয়া আছে এটা সত্যি। এখন 3 নম্বরটা যেটা আমরা 3 নম্বরটা প্রমাণ করার জন্য এরকম আমরা ভেন চিত্র নিয়ে নিলাম যে a1 আর a2 এর ইন্টারসেকশনে, মনে করো a1 ইন্টারসেকশন a2, এটুকু এই অংশটুকু হচ্ছে a1 - a2, আর এই অংশটুকু হচ্ছে a2 - a1। তাহলে a1 সমান আমরা বলতে পারি যে এই পুরো অংশটুকু, তার মানে a1 - a2 আর a1 ইন্টারসেকশন a2, এই a1 - a2 আর a1 ইন্টারসেকশন a2 এই অংশটুকু, এরা দুইজন কিন্তু ডিসজয়েন্ট। তাহলে এরা দুইজন যেহেতু ডিসজয়েন্ট, যদি আমরা ডিসজয়েন্ট মানে কি এটার সাথে এটাকে যদি ইন্টারসেকশন করি তাহলে এমটি হবে। তাহলে আমরা মিউ যদি অ্যাপ্লাই করে দিই, মিউ অফ a1 সমান এইটা দুজন ডিসজয়েন্ট, সুতরাং প্লাস হয়ে যাবে। একইভাবে a2 এর ক্ষেত্রেও তাই, এরকম প্লাস হয়ে যাবে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এটা 2 নম্বর। আর যদি a1 ইউনিয়ন a2 করি, তাহলে এইটা এই তিনটা সেটের ইউনিয়ন হবে, a1 - a2 ইউনিয়ন a1 ইন্টারসেকশন a2 ইউনিয়ন a2 - a1, এই তিনটা সেটের কিন্তু ইউনিয়ন হবে a1 ইউনিয়ন a2, এবং এই তিনজন কিন্তু মিউচুয়ালি ডিসজয়েন্ট। তাই যদি হয় তাহলে আচ্ছা, আমার মনে হয় এটা নিচেই আছে। তাহলে a1 ইউনিয়ন a2 সমান আমরা এরকম লিখতে পারি, a1 - a2 ইউনিয়ন a2 - a1 ইন্টারসেকশন a2 ইউনিয়ন a2 - a1। তাহলে এখন যেহেতু এই তিনটা আবার মিউচুয়ালি ডিসজয়েন্ট, হয় আর এত এত এন্ড এত আর মিউচুয়ালি ডিসজয়েন্ট, সুতরাং আমরা মিউ যদি অ্যাপ্লাই করে দিই এই পাশে, তাহলে ওই পাশে মিউটা ভেঙে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 1 আর 2 কে যদি যোগ করি, মিউ অফ a1 আর মিউ অফ a2, তাহলে এরকম চারটা পার্ট আসে, যে মিউ অফ a1 - a2 প্লাস মিউ অফ a1 ইন্টারসেকশন a2 প্লাস মিউ অফ a2 - a1 প্লাস মিউ অফ a1 ইন্টারসেকশন a2। এই এই তিনটা উপরের যে তিনটা, এইটা আমরা 3 নম্বর থেকে দেখতে পাচ্ছি, এই অংশটুকু সমান আমরা মিউ অফ a1 ইউনিয়ন a2 লিখতে পারি। তাহলে মিউ অফ a1 ইউনিয়ন a2, আর এই নিচে যে অংশটুকু থাকছে এটা মিউ অফ a1 ইন্টারসেকশন a2, এটা থেকে গেল। আমাদের প্রমাণ করতে ছিল এটাই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আর কি। তারপরে বলছে যে যদি এরকম দেয়া থাকে যে a1 ইজ এ সাবসেট অফ a2, তাহলে আমরা দেখতে পাচ্ছি a1 টা a2 এর ভিতরেই পুরোপুরিটা আছে। তাহলে a2 থেকে a1 বাদ দিলে যে অংশটুকু থাকে, আর তার সাথে a1 কে যদি আমরা ইউনিয়ন করি, তাহলে পুরো a2 টা পাওয়া যাবে। কিন্তু এইটা আর এটা কিন্তু মিউচুয়ালি ডিসজয়েন্ট, তাহলে আমরা মিউ যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম যোগ হয়ে যাবে। কিন্তু এই a2 - a1 টাও নতুন আর একটা a ধরো, তো বলা হচ্ছে যে যে কোনো a এর জন্য তার মিউটা হচ্ছে গ্রেটার দেন 0 বলা আছে। তাহলে গ্রেটার দেন 0 যেহেতু বলা আছে, এই পাশ আর এই পাশ সমান আছে, এই অংশটুকু বাড়তি পজিটিভ বা নন নেগেটিভ, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, এই ডান পাশটা ছোট হয়ে যাবে, বা যদি এটা 0 হয় তাহলে সমান সমান থাকবে। এই জন্য আমরা বলতে পারি মিউ অফ a2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু মিউ অফ a1। এবার থাকে আমাদের হচ্ছে তোমার 5 নম্বরটা। 5 নম্বরটা কি আমি কেটে দিলাম কিনা, আচ্ছা এবার তাহলে 5 নম্বরটা দেখা যাক। যে দেয়া আছে বি যে সাবসেট অফ এ, তাহলে বোঝা যাচ্ছে বিটা এ এর পুরোপুরি ভিতরে আছে। তাহলে এ সমান আমরা বি ইউনিয়ন a - বি অংশটুকু লিখতে পারবো, যেটা কিনা ডিসজয়েন্ট আগের মতোই, যে বি ইন্টারসেকশন এটা a - বি যদি করি এটা এমটি হবে, মিউ অ্যাপ্লাই করলে এরকম যোগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মিউ অফ a - বি যদি রাখি, এটা পক্ষান্তর করতে হবে, এটা ইনফিনিটি হলে কিন্তু পক্ষান্তর করা যেত না, যেহেতু মিউ অফ বিটা লেস দেন ইনফিনিটি বলে দেওয়া আছে, মানে এটা ফাইনাইট নাম্বার, তাহলে এটা পক্ষান্তর করে দিতে পারে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল আর কি। আর একটা থিওরেম আছে আজকের মতো, এটা দেখতে পারলেই শেষ আর কি। এটা আমি বলতে পারি এটা পরীক্ষায় আসবেই আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ফাই ইজ কাউন্টেবলি অ্যাডিটিভ অন এ রিং অফ সেটস আর, এখানে ফাই ইউজ করেছি বা মিউ ইউজ করতে পারে, মানে পরীক্ষায় মিউ থাকলে থাকতে পারে, অসুবিধা নেই, বা ফাই থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে ফাইটা হচ্ছে আমাদের কাউন্টেবলি অ্যাডিটিভ সেট ফাংশন। কাউন্টেবলি অ্যাডিটিভ সেট ফাংশন কাকে বলে আমরা দেখেছিলাম, যে যদি মিউচুয়ালি ডিসজয়েন্ট থাকে ইনফাইনাইট সংখ্যক, তাদের ইউনিয়নের উপর ফাই অ্যাপ্লাই করলে তাদের যোগের সমান হয়ে যাবে আলাদা আলাদা। সাপোজ এ এন বিলংস টু আর,
n is equal to 1 to 3 এবং দেওয়া আছে a1 is a subset of a2 is a subset of a3 এরকম ভাবে মানে একজন আরেকজনের পেটের মধ্যে আছে এবং এ হচ্ছে আরেকটা আর এর মেম্বার যে এটা এরকম যে এদের ইনফাইনাইট সংখ্যক যদি ইউনিয়ন করি ইউনিয়ন করলে যেটা আসছে সেইটা সবচেয়ে বড়টা হচ্ছে তোমার এ তাহলে বলা হচ্ছে যে দেখাও যে ফাই এন টা কনভার্জ করবে ফাই এ তে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি আচ্ছা এটা দেখানোর জন্য আমরা সেট করলাম যে b1 সমান a1 প্রথমে a1 টাকে আমরা b1 ধরে নিলাম প্রথম a1 টা এবার এই a2 থেকে a1 বাদ দিলে যে অংশটুকু থাকবে যেহেতু a2 এর পেটের মধ্যে a1 আছে তাহলে a2 থেকে a1 বাদ দিলে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকুর নাম দিলাম আমি b2 মানে হচ্ছে an থেকে an-1 বাদ দিলে যেটা থাকে সেটার নাম দিলাম আমি bn n এর মান 2 থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে বোঝা যাচ্ছে যে এই b1 b2 আপ টু b ইনফিনিটি পর্যন্ত যারা তারা কিন্তু মিউচুয়ালি ডিসজয়েন্ট হয়ে যাবে কারণ কি আমি বাদ দিয়ে দিয়ে এটা তৈরি করেছি তাহলে আমরা কাউন্টেবলি অ্যাডিটিভ যে নাও আমরা b1 ইউনিয়ন b2 সমান আমরা এরকম লিখতে পারি a1 ইউনিয়ন a2 মাইনাস a1 কারণ কি কারণ হচ্ছে যে তোমার b1 টা তো আমার a1 তাই না b1 টা আমি ধরে নিয়েছি a1 আর b2 টা যদি এখানে বসায় তাহলে b2 এখানে বসিয়ে দাও 2 বসায় দিলাম তাহলে এটা 2 আর এটা হচ্ছে 1 তার মানে হচ্ছে এই a2 মাইনাস a1 জাস্ট খালি b1 এর মান আর b2 এর মান এখানে বসানো তাহলে এখন ধরো যে a1 এর সাথে আমি a2 মাইনাস a1 কে ইউনিয়ন করছি a2 থেকে a1 বাদ দিয়ে ইউনিয়ন করি আর নিয়ে a2 পুরোটাই a2 এর সাথে ইউনিয়ন করি একই জিনিসই হবে তাই না কারণ a1 টা তো আমি নিয়েই নিচ্ছি আলটিমেটলি তাহলে কি হচ্ছে আসলে যে a1 ইউনিয়ন a2 মাইনাস a1 করা আর a1 ইউনিয়ন a2 করা একই জিনিসই হবে মানে বাদ দিচ্ছি আবার ইউনিয়নও করে নিচ্ছি তাহলে সব পয়েন্টগুলোই কিন্তু এর ভিতরে চলে আসছে কিন্তু আমরা জানি যে a1 টা হচ্ছে a2 এর সাবসেট কারণ a1 এর সব মেম্বারই a2 এর মধ্যে আছে ইউনিয়ন করলে এই দুজনের ইউনিয়ন করলে a2 হবে ইন্টারসেকশন করলে a1 হবে তাহলে a1 ইউনিয়ন a2 সমান আমরা a2 লিখতে পারি একইভাবে যদি তিনটাকে ইউনিয়ন করি b1 ইউনিয়ন b2 ইউনিয়ন b3 তাহলে b1 ইউনিয়ন b2 সমান আমরা এখানে a2 পেয়েছি ইউনিয়ন b3 মানে হচ্ছে a3 মাইনাস a2 তাহলে একইভাবে যে এই a2 যেহেতু বাদ দিচ্ছি কোনো অসুবিধা নাই তাহলে a3 এর সাথে ইউনিয়ন করলেও যা হবে তাই হবে তাহলে এটাকে আমরা a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 লিখতে পারি কারণটা a1 টা হচ্ছে a2 এর সাবসেট a2 এর পেটের মধ্যেই আছে a2 এর সাথে ইউনিয়ন করা আর a1 ইউনিয়ন a2 এর সাথে ইউনিয়ন করা একই কথা বা এটা তিনটা ইউনিয়ন করলে a3 হবে কারণ a3 টা সবচেয়ে বড় দেখো a1 এর চাইতে a2 বড় a2 এর চাইতে a3 বড় সবাই কিন্তু একে অপরের পেটের মধ্যে আছে তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারছি যে b1 b2 আপ টু bn যদি ইউনিয়ন করি তাহলে এটা আসলে an এর সমান হয় এবং এটা আসলে a1 a2 আপ টু an ইউনিয়ন করলেও সেটা an এর সমানই হয় তাহলে ইনফাইনাইট পর্যন্ত নিয়ে নি যদি তাহলে সেটা কিন্তু a এর সমান হয়ে যাবে কারণ কি ইনফাইনাইট পর্যন্ত ইউনিয়নটা আমরা a বলে দাবি করেছি তাহলে এখন যে n টা যেহেতু এরকম b1 আপ b2 আপ টু bn পর্যন্ত এবং এরা প্রত্যেকে মিউচুয়ালি ডিসজয়েন্ট তাহলে আমরা যদি ফাই অ্যাপ্লাই করে দিই তাহলে এরকম আলাদা আলাদা ভাবে যোগের সমান হয়ে যাবে বা ফাই an সমান আমরা i is equal to 1 to n phi bi এটা লিখতে পারি 1 নম্বর সমীকরণ এবং আমরা জানি যে এটা যদি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত চলে যায় তাহলে সেটাই হচ্ছে আমাদের a এইখান থেকে আমরা জানি যে 1 to infinity bn এটা হচ্ছে a তাহলে আমরা দেখতে পাচ্ছি যে phi of a যেটা phi যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এটার উপর phi অ্যাপ্লাই করা হবে আর এটার উপর phi অ্যাপ্লাই করলে আমরা জানি যে এটা কাউন্টেবলি অ্যাডিটিভ ইনফিনিটি পর্যন্ত চলে যাবে যেহেতু এরা মিউচুয়ালি ডিসজয়েন্ট এবং কাউন্টেবলি অ্যাডিটিভ বলে দেওয়া আছে তার মানে হচ্ছে যে আমরা এরকম সামেশন i equal to 1 to infinity phi of bi এরকম ভাবে লিখতে পারবো এটা আমাদের 2 নম্বর আর তাহলে n টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে phi an টেন্ডস টু হচ্ছে কি হবে i is equal to 1 to এখানে n ছিল তাহলে n টেন্ডস টু যেহেতু ইনফিনিটি করেছি তাহলে এখানে ইনফিনিটি চলে যাবে আগের পেজটা দেখলেই ভালো মতো ক্লিয়ার হবে যে দেখো phi of a সমান i is equal to 1 to infinity phi of bn আর আমাদের এখানে দেখো phi an এটা হচ্ছে i is equal to 1 to n phi bi n টেন্ডস টু যদি ইনফিনিটি করি তাহলে phi of an টা কি হচ্ছে এটা টেন্ডস টু হবে
i is equal to 1 to এখানে n এর পরিবর্তে আমাকে ইনফিনিটি দিতে হবে phi of bi, তাহলে i equal to 1 to infinity phi of bi, এটা সমান আবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে বলতে পারি যে এটা phi of a। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি, সেটা কেটে দিলাম না, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে কি হবে যে phi of a n টেন্স টু, তাহলে সামেশন i equal to 1 to n ছিল, n টা ইনফিনিটি হলো phi of bi, আর এইটা 2 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি এটা phi of a। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি phi of a n টা কনভার্জ করছে phi of a তে as n টেন্স টু ইনফিনিটি। তো মোটামুটি আজকে এই পর্যন্তই আমি পড়াতে চেয়েছিলাম আর কি। আজকে আমরা এখানে শেষ করছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো আর কি। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা লেবেক থিওরিটা স্যার কেন পড়ছি, লেবেক মেজার? আচ্ছা, আসলে তোমার হচ্ছে যে আমরা ইন্টিগ্রেশন যেটা করি, আমরা জানো কিনা সেটা, আমরা সাধারণত যে ইন্টিগ্রেশন পড়ানো হয় এটা হচ্ছে রেইমান ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো তোমার রেইমান ইন্টিগ্রেশনের একটা ড্রব্যাক আছে। ড্রব্যাকটা হচ্ছে এই যে তোমার এটা যেমন তোমার আমরা যখন রিয়েল লাইনের উপরে করছি তখন আমরা কিন্তু পার্টিশন নিয়ে নিচ্ছি, তাই না? পার্টিশন নিয়ে আসলে কি করছি আমরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো নিচ্ছি এবং ক্ষেত্রফলগুলোর যোগফল আকারে তৈরি করছি। এটা ভিজুয়ালাইজ করা খুবই সহজ আর, কিন্তু এটা যদি 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশন বা 4 ডাইমেনশনে যায় তখন কিন্তু আমাদের তখন ওইটা তোমার যে আমরা যে পার্টিশন গুলো করব 2 ডাইমেনশনে গেলে এটা কিন্তু রেক্ট্যাঙ্গেলের মতো হবে এবং এটা বক্সের মতো, তোমার কি বলবো, চারকোনা বক্স বক্স হবে। তখন ওইখানে তোমার এটা ভিজুয়ালাইজ করাও কঠিন এবং এটা ডেফিনেশনটা তোমার অত অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তার মানে হচ্ছে ইনফাইনাইট ডাইমেনশনাল বা মানে মাল্টি ডাইমেনশনাল স্পেসের জন্য তোমার রেইমান ইন্টিগ্রালটা অ্যাপ্রোপ্রিয়েট না, যেহেতু রেইমান ইন্টিগ্রালটা আমরা তোমার হচ্ছে তোমার ডোমেইনকে ভাগ করি। তো এই ড্রব্যাক, আরো 2-4টা ড্রব্যাক আছে, এটা মেইন ইম্পর্টেন্ট ড্রব্যাক। তো তোমার এই ড্রব্যাককে ওভারকাম করার জন্য লেবেক নামে এক ভদ্রলোক সে ইন্টিগ্রেশনকে নতুন ভাবে ডিফাইন করেছে। সেটা হচ্ছে যে কোনো ডাইমেনশনাল স্পেস, যে কোনো মেজারেবল যদি স্পেস হয়, যেটা আমরা পরবর্তী দেখবো মেজারেবল স্পেস কি, মানে যেটাকে মাপ করা যায় আর সেই স্পেসেই কিন্তু আমরা ইন্টিগ্রেশন ডিফাইন করতে পারবো। এবং ইন্টিগ্রেশনটা ডিফাইন করা হয়েছে কোডোমেইনকে ভাগ করে, মানে রিয়াল ভ্যালুড ফাংশন। ডোমেইন যদি সেট অফ ফাংশন সেটও হয় এক একটা করে, যে কোনো ধরনের সেট হোক না কেন, যদি ফাংশনাল ভ্যালুটা তোমার রিয়াল নাম্বার হয় তাহলে সেইটাকে কিন্তু আবার ইন্টিগ্রেশন করা যায় এবং এটা ভিজুয়ালাইজ করা যায় খুব সহজে। তো তোমার হচ্ছে লেবেক ইন্টিগ্রেশনটা হচ্ছে মোর জেনারেল এই রেইমান ইন্টিগ্রেশনের চাইতেও আর কি অনেক ভালো। এবং রেইমান ইন্টিগ্রেশন তোমার আরো ড্রব্যাক আছে, যে তোমার ধরো আনকাউন্টেবল যদি সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ডিফাইন করা মুশকিল হয়। এবং আমরা দেখেওছিলাম যে তোমার যে রিচলেট ফাংশন এটা রেইমান ইন্টিগ্রেবল হয় না, কিন্তু আমরা এখানে এসে দেখবো যে লেবেগে কিন্তু আবার এটা ইন্টিগ্রেশন করা যায় এরকম ধরনের ফাংশন। যদি মানে যে যতগুলো পয়েন্টে সে ডিসকন্টিনিউয়াস তার যে কালেকশন এটা যদি নিজের 0 হয় তাহলে সেটা ইন্টিগ্রেবল হয়। এটা বড় একটা চ্যাপ্টার আর কি। তো এই মূলত আসলে লেবেক থিওরিটা পড়ার উদ্দেশ্য হচ্ছে লেবেক ইন্টিগ্রেশনটা বোঝা এবং রেইমান ইন্টিগ্রেশনের সাথে লেবেক ইন্টিগ্রেশনের রিলেশনটা কি, মানে এদের ভিতরে তফাৎটা কতটুকু, সেইটা বোঝার জন্য আমাদের এই লেবেক থিওরিটা আর কি। আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা পড়ার কারণ কি। এইটা পড়তে গেলে আমাদের কিছু নোটেশন বা কিছু ফাংশন সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন সিম্পল ফাংশন, স্টেপ ফাংশন। আবার যেহেতু আমরা ডোমেইনেই এক একটা করে সেট নিব আর কি, সেটা মিজারেবল কিনা, তার মিজার আছে কিনা, মিজারেবল মানে কি সেটাকে মাপ করা যায় কিনা, মাপটা হতে পারে এরিয়া, ভলিউম, এরকম লেন্থ, এরিয়া, ভলিউম, এরকম ধরনের, যে এটা মাপ করা যায় কিনা। তো সেই জিনিসগুলো আমরা দেখার জন্যই আমরা সেই এই লেবেক থিওরি যে চ্যাপ্টারটা এটা পড়ছি। যদিও আমরা যে বইটা পড়ছি এটাতে অনেক কঠিন করে এটা লেখা আছে এবং একবারে সরাসরি তোমার ইউক্লিডিয়ান স্পেসের উপর এটা ডিফাইন করা আছে। তা আমরা যদি রিয়েল লাইনের উপর এটা ডিফাইন করে তারপরে এটা পড়তে আসতাম তাহলে বেশি সহজ হতো আর কি। কিন্তু ওইটা পড়াতে গেলে আমার ধরো যে ওইখানে 3-4 মাস সময় লাগবে মানে ওয়ান ডাইমেনশনাল স্পেসে। যদি তোমাদের সময় হয় সেই এটা তোমাদের রবিউল স্যারের তৈরি কিছু পাওয়ার পয়েন্ট আছে আমার কাছে অনেক আগে থেকে, তাহলে সেইখান থেকে আমরা, তোমরা যারা আগ্রহী তাদের জন্য আমি এটা এক্সপ্লেইন করব পরবর্তীতে, আগে এটা শেষ করার পর। আর এখন যেভাবে পড়ছি এটা আসলে পরীক্ষায় আনসার করার জন্য পড়া হচ্ছে, আমরা ভালো মতো ওই জিনিসটা শিখতে বা অনুধাবন করতে মানে অত পারা মুশকিল হয়ে যাবে এইভাবে যে স্টাইলে আমরা পড়ছি। কিন্তু এইভাবে আগে শেষ করে নিই, তারপরে আমরা ওটা বুঝে দেখবো আর কি। বুঝার অংশটা আবার পরীক্ষায় আসবে না, কিন্তু বুঝতে পারলে এটা ভালো লাগে।
আর কারো কোনো যদি কোশ্চেন থাকে করতে পারো। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ক্লোজ আন্ডার ইন্টারসেকশনটা একটু বুঝাইলে। আবার বলো। স্যার ক্লোজ আন্ডার ইন্টারসেকশন এই জিনিসটা। আচ্ছা। তাহলে ধরা যাক আমরা কোন একটা সেট সম্পর্কে বলছি, যেটা আমরা এখানে কার্লি আর যেহেতু নিয়েছিলাম এরকমই একটা সেট মনে করো বিবেচনা করি। এটার ভিতরে এটা কিছু সেটের কালেকশন, ঠিক আছে? এর ভিতরে যারা আছে তারা ধরো এর ভিতরে যারা আছে তারা এক একটা করে সেট, ওকে? এখন ধরো এ কমা বি যদি আর এর ভিতরে থাকে, এরা দুজনই কিন্তু সেট, আর এ আর বি দুজনই সেট। এখন আমরা যদি বলি যে আর ইজ ক্লোজড আন্ডার ইউনিয়ন, তার অর্থ হচ্ছে যে এ বি আর থেকে নিলে এ ইউনিয়ন বিটাও আর এর ভিতরে থাকে। যদি বলি ক্লোজড আন্ডার ডিফারেন্স, তার অর্থ হচ্ছে এ বি যদি থাকে তাহলে এ মাইনাস বিও আর এর মধ্যে থাকতে হবে। যদি বলি ক্লোজড আন্ডার কমপ্লিমেন্টেশন, তার মানে হচ্ছে এ যদি থাকে তাহলে এর কমপ্লিমেন্টও আর এর মধ্যে থাকতে হবে। আর তুমি যেটা প্রশ্ন করেছো ক্লোজড আন্ডার ইন্টারসেকশন, তার মানে কি বলো দেখি? এ ইন্টারসেকশন বিটা আর এর মধ্যে থাকতে হবে। যদি এ আর বি আর এর মধ্যে থাকে তাহলে সেটা ইমপ্লাই করবে যে তাদের ইন্টারসেকশনটাও আর এর মধ্যে আছে, এটাই হচ্ছে তাহলে আর ইজ ক্লোজড আন্ডার ইন্টারসেকশন হয়ে গেল, ঠিক আছে? আর যদি এডিশন বলি তাহলে এ ক্লোজড আন্ডার এডিশন, মানে এ আর বি এর যোগফলটা আর এর ভিতরে থাকবে, যদিও সেটের যোগফল আমরা ডিফাইন এখনো করিনি আর কি। বোঝা গেল? জি স্যার। যদি বলি ক্লোজড আন্ডার কাউন্টেবল ইন্টারসেকশন, তার মানে হচ্ছে যে ধরো A1 A2 এরকম করতে করতে যদি ইনফাইনাইট সংখ্যক থাকে তার ভিতরে এই আর এর মধ্যে যদি থাকে, তাহলে বলা হচ্ছে যে তাদের ইন্টারসেকশন যদি করি A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন ডট 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 ইনফিনিট পর্যন্ত, এটাও আর এর মধ্যে থাকবে। এটা এটা বলা হয় ক্লোজড আন্ডার কাউন্টেবল ইন্টারসেকশন, বা এটাকে একবারে এরকম ভাবে লেখা হয় i is equal to 1 to infinity, ও সরি পরের পেজটা নিয়ে নিই, যে ধরো A1 কলম নিতে হবে এরকম A1 ইন্টারসেকশন A2 এখানে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন, এটাকে আমরা এইভাবে লিখি ইন্টারসেকশন i is equal to 1 to infinity, তাহলে হচ্ছে ক্লোজড আন্ডার কাউন্টেবল ইন্টারসেকশন হলো। তাহলে ক্লোজড আন্ডার কাউন্টেবল ইউনিয়ন মানে কি? এটা ইউনিয়ন চিহ্ন দিয়ে দিতে হবে। এই আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে না থাকলে এখানে আমি শেষ করলাম আর কি। ভালো থাকো সবাই। আগামী কালকে তোমাদের ক্লাস নিতে পারবো কিনা আমি জানি না, তবে আগামী সপ্তাহে এই সময় আবার তোমাদের সাথে ক্লাস হবে ইনশাআল্লাহ।